আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যমুনায় সংবাদ প্রচারের পর নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর। অনিয়মের প্রমাণ মেলায় রাজধানী কলেজ গেটে দুটি হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত, সরিয়ে নেওয়া হচ্ছে রোগীদের। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে IMF প্রতিনিধি দলের বৈঠক, অর্থনৈতিক সংস্কার, ঋণের কিস্তি ও শর্ত নিয়ে আলোচনা। রাজধানীর অধিকাংশ পাম্পেই তেলের সরবরাহ ঘাটতি, জ্বালানির আশায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, পর্যাপ্ত মজুদ আছে জানালেন মন্ত্রী। 13 বছরেও শেষ হয়নি বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ, অকেজো পড়ে আছে স্থাপনাগুলো। কারিগরি কমিটির রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর কলেজ গেটে টিজি হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি বন্ধ থাকবে হাসপাতালের ICU ও NICU। সকালে মুক্তিযোদ্ধা টাওয়ারে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। টিজি হাসপাতালে গিয়ে কোনো চিকিৎসকের দেখা মেলেনি, ব্যবস্থাপত্রেও চিকিৎসকের স্বাক্ষর নেই। অথচ NICUতে ভর্তি আছে 4 শিশু, আর সেখানেও চিকিৎসক পাওয়া যায়নি। এই হাসপাতালে ভর্তি সব রোগী ভাগিয়ে আনা হয়েছে। বিল, নানা অনিয়ম নিয়ে অভিযোগ করেন রোগীরা। এদিকে যমুনা হাসপাতালের NICUতে গিয়েও দেখা মেলেনি চিকিৎসকের। চিকিৎসার পরিবেশ না থাকায় বন্ধ করে দেওয়া হয় ICU, NICU। মুক্তিযোদ্ধা টাওয়ারে মোট 5টি প্রতিষ্ঠানে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। সব প্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল জানাবে স্বাস্থ্য অধিদপ্তর। টিজি হাসপাতালে সকালে স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম এসেছিল। তারা সেখানে নানা ধরনের অনিয়ম পেয়েছে। সবচেয়ে বড় অনিয়ম হচ্ছে যে একটি হাসপাতাল চলছে, সেখানে কোনো ডাক্তার নেই। NICUতে বাচ্চা ভর্তি আছে, সেখানে কোনো ডাক্তার নেই, নার্স দিয়ে পুরো কার্যক্রম চালানো হচ্ছে। বলা হলো যে চিকিৎসক নাস্তা করতে গেছেন, কিন্তু 1-1.5 ঘন্টার মধ্যেও সেই চিকিৎসক আর ফিরে এলেন না। এরপর একজন চিকিৎসক এলেন, তিনি পরিচয় দিলেন তিনি চিকিৎসক। তার কাছে আমরা BMDC রেজিস্ট্রেশন নম্বর জানতে চাই। তিনি বললেন তিনি সেটি ভুলে গেছেন, যেটি একটি চিকিৎসকের ক্ষেত্রে কখনোই হয় না। এরকম নানা অনিয়ম সেখানে পাওয়া গেছে। পরে সেই NICUটি বন্ধের সিদ্ধান্ত হয়। আর আমি এই মুহূর্তে আছি যমুনা হাসপাতাল, জেনারেল হাসপাতাল। যমুনা জেনারেল হাসপাতালের এটি হচ্ছে NICU। NICUতে এখানে 4 জন শিশু ভর্তি আছে। এই 4 শিশুর বেশিরভাগের অবস্থাই কিন্তু খুব একটা সুবিধাজনক না। একটি শিশু অবস্থা খানিকটা ভালো। তো NICUতে শিশু যারা আছে, এখানে কোনো ডক্টরের দেখা পায়নি স্বাস্থ্য অধিদপ্তরের টিম। ফলে এই বাচ্চাদেরকে অন্য হাসপাতালে এখান থেকে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে অভিভাবক যারা আছেন তারা সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন IMF প্রতিনিধি দল। এ সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং IMF এর ঋণের কিস্তি ও শর্ত নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে অর্থনৈতিক সংস্কার ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়েও আলোচনা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন IMF এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়া অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন। বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতি নিয়েও আলোচনা হয়। এ সময় জ্বালানি পরিস্থিতি নিয়েও তারা কথা বলেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, IMF এর ঋণ ছাড়ের বিষয়ে এপ্রিলে ওয়াশিংটনে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। জ্বালানি তেলের খোঁজে রাজধানীর এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন পরিবহন মালিক চালকরা। সকাল থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইন, কিন্তু কাঙ্ক্ষিত জ্বালানি মিলছে না। ডিপো থেকে জ্বালানি তেল আসার কোনো সুনির্দিষ্ট সময়ও বলতে পারছে না কর্তৃপক্ষ, এবং অধিকাংশ ফিলিং স্টেশনে ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। অনেকে এক পাম্পে তেল না পেয়ে অন্য পাম্পে যেতে গিয়ে নিজের গাড়ির অবশিষ্ট তেলটুকু শেষ করে ফেলেছেন। সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক কাজ করছে। আগামী কয়েকদিন এই সংকট আরও বাড়বে এমন ধারণা থেকেই অনেকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতে চাইছেন, যা ফিলিং স্টেশনের লাইন দীর্ঘতর করছে। ঈদের ছুটিতে ব্যাংক এবং ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতায় সাময়িক সংকট তৈরি হয়। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, ব্যাংকিং কার্যক্রম আজ স্বাভাবিক হলেও মূল সমস্যা চাহিদায় দেখা দিয়েছে। আর পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি তেল নিচ্ছে, তাই স্টক দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এখানে ইস্যু হচ্ছে 2 রকমের। সেটি হচ্ছে এক, সরবরাহ ঘাটতি, যেটি ডিপোর থেকে। আরেক হচ্ছে প্যানিক বাইং, যেটি হচ্ছে মানুষজন প্যানিক করে তারা তেল নিচ্ছেন, এবং সেখানে তারা তাদের যে প্রয়োজনটা, সেই প্রয়োজনটা এখন তারা বেশি অনুভব করছেন। কেন বেশি অনুভব করছেন? কারণ তাদের মধ্যে একটা কনফিউশন কাজ করছে। সেটা হচ্ছে যে হয় তেলের দাম বাড়তে পারে, এটি যেমন আছে, আরেক হচ্ছে যে পরিস্থিতিটা আরো খারাপ হতে পারে। ঈদের আগে যেমনটা আমরা দেখাচ্ছিলাম যে ঘন্টার পর ঘন্টা সারা রাত ধরে লাইনে থেকে এই রোজার মধ্যে
যে মানুষগুলো তেল নিয়েছিলেন তারা কিন্তু ঈদের পরদিন থেকে আবারও তেল নেয়ার শুরু করেছেন। যে সাধারণভাবে 2 থেকে 3 লিটার তেল নিয়ে চলতেন মোটরসাইকেলের বেলায়, সে নিচ্ছেন 8 থেকে 10 লিটার। আর গাড়িগুলোর বেলায় তো আসলে বলার বাহুল্যই। সেই জায়গায় আমি এমন একজনকে পেলাম যিনি আজ সকালে যেটি দেখলাম যে 11টা পাম্প ঘুরেছেন, 11টা পাম্প ঘুরে তিনি 10 লিটার তেল খুইয়ে ফেলেছেন। তিনি নেবেন কিন্তু আবারও 10 লিটার তেল। এটা হচ্ছে একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হচ্ছে যেটা জরুরি, সেটি হচ্ছে পাম্পগুলো যেগুলো বন্ধ আছে এখনো পর্যন্ত তেল দিচ্ছে না, তারা কিন্তু বলছে যে তাদের যে বরাদ্দ, অর্থাৎ তারা সাধারণ সময় যে মহাসড়কের মধ্যে বিআরটি প্রকল্পের রাস্তা, বিশেষায়িত বাসের জন্য যাত্রী ছাউনির কাঠামো আছে, কিন্তু না কেনা হয়েছে বাস, না আছে যাত্রীদের বসার জায়গা। ফুটওভার ব্রিজের এক পাশ থেকে ওঠার সিঁড়ি আছে, কিন্তু নামার উপায় নেই। সড়কে নেই কোনো বাতি, ঝাড়ু পড়ে না কয়েক বছর। সব মিলিয়ে অভিভাবকহীন অবস্থায় বিআরটি প্রকল্পের রাস্তা। আদৌ কি পরিপূর্ণ রাস্তা হয়ে উঠবে এই প্রকল্প? দ্রুত, নিরাপদ ও পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা চালুর লক্ষ্য নিয়ে 2012 সালের ডিসেম্বরে শুরু হয়েছিল ঢাকা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ। 13 বছর পেরিয়ে এখনও শেষ হলো না এর কাজ, যা হওয়ার কথা 4 বছরে। বিআরটি প্রকল্পকে রাজধানীর যানজট নিরসনের বড় সমাধান হিসেবে বিবেচনা করা হয়েছিল। এক যুগেরও বেশি সময় এই প্রকল্পের কাজ চলেছে। কয়েক দফায় বাড়ানো হয়েছে অর্থ বরাদ্দ, কয়েকবার সরকার বদলেছে সিদ্ধান্ত, কিন্তু এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি সরকার। শোনা যাচ্ছে যে এটিকে আর বিশেষায়িত বিআরটি লেন হিসেবে নয়, বরং সাধারণ সড়ক হিসেবে ব্যবহার করা হবে। এই বিআরটি প্রকল্পকে কেন্দ্র করে যেসব অবকাঠামো গড়ে উঠেছে তার সবই এখন অকেজো হয়ে পড়ে আছে। মহাসড়ক হয়ে গেছে সংকুচিত, স্বাভাবিক সময়েও লেগে থাকে তীব্র যানজট। লেনের দুই পাশে বেষ্টনী, তাই যানবাহন বিকল হলে বা দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজ চালানো কঠিন। যাত্রী ছাউনি, ফুটওভার ব্রিজগুলোর শুধু কাঠামো হয়েছে, ব্যবহারযোগ্য করা হয়নি। উল্টো ঝুলে আছে ঝুঁকি নিয়ে, কোনো রক্ষণাবেক্ষণও নেই। 20 কিলোমিটারের পুরো রাস্তাটা এখন দেখলে যে কেউ বলবে এর কোনো অভিভাবক নেই। কি করছে বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি? তাদেরই এই প্রকল্পে রুট পরিচালনা, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের কথা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, জুলাই অভ্যুত্থানের পর এই প্রকল্পের ঠিকাদার পালিয়ে যাওয়ায় আর কাজ হয়নি। নিজেই বলছেন বিআরটি এখন পরিণত হয়েছে বেওয়ারিশ প্রকল্পে। প্রকল্পের শুরু থেকেই এর পরামর্শক ছিলেন যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক। তার মতে এই প্রকল্পটির বর্তমান অবস্থার জন্য দায়ী পরিকল্পনাগত ত্রুটি। অতি উৎসাহী হয়ে এটা করা হয়েছে। 2 দফায় অর্থ বরাদ্দ বাড়িয়ে 4000 কোটি টাকার বেশি খরচ হয়েছে এ প্রকল্পে। অন্তর্বর্তী সরকারের কাছে আরও 3000 কোটি টাকা চাওয়া হলে তা ফেরত পাঠায় পরিকল্পনা কমিশন। অধ্যাপক শামসুল হক জানান, প্রকল্পে অর্থ